নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা সংবিধানের আলোচিত সেই বিধানকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। আওয়ামী লীগ সরকারের বাতিল করা গণভোট পদ্ধতিও ফিরিয়ে আনা হয়েছে এই রায়ে। এছাড়া আরও বেশ কিছু বিষয় বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে আদালত। মঙ্গলবার এই রায় দেয়া হয়। বহুল আলোচিত পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে আদালতের রায় শুনতে মঙ্গলবার সকাল থেকে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়ের বেঞ্চে ছিল আইনজীবীদের ভিড়। প্রায় 2 ঘণ্টা ধরে দেয়া গুরুত্বপূর্ণ এই রায়ে পঞ্চদশ সংশোধনীর 54টি বিষয়ের মধ্যে 5টিকে সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে রায় দেন আদালত। রায়ে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাজনৈতিক ঐক্যমতেই হয়েছে, কিন্তু এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোকেই ধ্বংস করা হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলকে শুধু অবৈধই নয়, মাননীয় আদালত বললেন যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশ সংবিধানের মূল কাঠামোরও একটা অংশ। গণতন্ত্র হলো আমাদের সংবিধানের মৌলিক কাঠামো, আর কেয়ারটেকার গভর্নমেন্ট বলছেন সংবিধানের মৌলিক কাঠামোতে রূপান্তরিত হয়েছে। কেন? কারণ কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল ইলেকশন করা যায় না। এছাড়া গণভোট ব্যবস্থা বাতিল করাকেও অসাংবিধানিক বলে পুনর্বহাল করা হলো গণভোট। বাতিল করা হয়েছে সংবিধানের 7 ক, 7 খ উপ অনুচ্ছেদ 2টি। এর মাধ্যমে সংবিধানের বিভিন্ন ধারাকে অসংশোধনযোগ্য করা এবং সংবিধান বহির্ভূত উপায়ে ক্ষমতা গ্রহণের সর্বোচ্চ শাস্তির বিধান করেছিল। এছাড়া বাতিল করা হয় 44-এর 2 অনুচ্ছেদও। যেখানে জনগণ হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক, সেই জনগণকে অবজ্ঞা করে 15 অ্যামেন্ডমেন্ট করেছেন, আদালত জাজমেন্ট দিয়েছেন এবং জনগণ তাতে খুশি, আমরাও খুশি। রায়ে আদালত মন্তব্য করেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া গত 3 নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের আত্মবিশ্বাসকে নষ্ট করে দেওয়া হয়। আজকে বাংলাদেশে গণতন্ত্র নির্বাসিত, বাংলাদেশে মানুষ হত্যা হয়েছে, বাংলাদেশে খুন হয়েছে, বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ হয়েছে, গুম হয়েছে, মৃত মানুষের বিরুদ্ধেও মামলা হয়েছে। জাতির পিতার ছবি সংরক্ষণ সহ সংশোধনীর আরও অনেকগুলো বিষয়ে এই রায়ে কোনো সিদ্ধান্ত না দিয়ে পরবর্তী নির্বাচিত সংসদ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানায় আদালত। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হাইকোর্টের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি ফিরে এলো? প্রশ্ন তৈরি হয়েছে, আগামী নির্বাচনে কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে? অন্তর্বর্তী সরকারই কি সেই দায়িত্ব নিতে পারবে কিনা? অ্যাটর্নি জেনারেল বলছেন, আইনগত কোনো বাধা নেই, তবে দ্বিমত রয়েছে অনেক আইনজীবীর। 2011 সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল হয় তত্ত্বাবধায়ক সরকার, কিন্তু সে ব্যবস্থা ফেরাতে আন্দোলন শুরু করে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল। অবশেষে 13 বছর পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার সুযোগ তৈরি হলো। আইনজীবীরা বলছেন, হাইকোর্টের রায়ে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের অর্ধেক বাধা কেটেছে। কারণ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে 2011 সালে রায় দিয়েছিলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। ওই রায়ের রিভিউ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আইনি জটিলতা রয়ে গেছে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এলো একরকম, কিন্তু এটা আবার অ্যাপিল বিভাগের রায়েরও একটা বিষয়বস্তু, এবং অ্যাপিল বিভাগের রায় হয়ে গেলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরোপুরি সংবিধানে ফিরে আসবে। এই জিনিস ফিরে আসলো, এটা এই বর্তমান সরকারকে কোনোভাবেই এফেক্ট করবে না, এবং ওনারা পরবর্তী নির্বাচন অনুষ্ঠান করে তারপরে ক্ষমতা হস্তান্তর করে ওনারা যাবেন। একটি ধাপ অতিক্রম হলো, আরেকটি ছোট্ট ধাপ বাকি থাকলো আমার মতে। এই জন্য, কারণ তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা যে তখনকার সংসদ বাতিল করেছিল, ওনারা একটা রায়ের দোহাই দিয়েছিলেন, সেই রায়টা সুপ্রিম কোর্ট কর্তৃক পাবলিশ হয়েছিল। তবে অ্যাটর্নি জেনারেলের মত ভিন্ন। বলছেন, সাংবিধানিক বাধা দূর হওয়ায় অন্তর্বর্তী সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে। অ্যাপেলেট ডিভিশনের যে রিভিউ পেন্ডিং আছে সেইটাকে বাইপাস করেই এই আইনেই এই রায়ের প্রেক্ষিতে তত্ত্বাবধায়কে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। এই ব্যক্তিগুলোই যখন তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমে ব্যাক চলে যাবেন, ওনার তত্ত্বাবধায়ক সরকার প্রধান, এবং এটা হবেন লেভেলটা চেঞ্জ হবে। এটা সাংবিধানিক কোনো সাংঘর্ষিক কোনো জায়গা নেই, অ্যাম্বিগুইটিরও জায়গা নেই। হাইকোর্টের এই রায় ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের রিভিউ শুনানিতে বড় যুক্তি হয়ে উঠবে বলে মনে করেন অনেক আইনজীবী। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AKM নাসির উদ্দিন। বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচন করতে ইসি প্রস্তুত। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা চিন্তা করছেন না বলেও জানান সিইসি।
নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। আমরা সেই অর্জনকে আমাদের দোষে। সোমবার মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় সম্পর্কে ধারণা দেন। আগামী বছরের শেষ নাগাদ অথবা 2026 সালের প্রথমার্ধে নির্বাচন হতে পারে বলে জানান তিনি। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। এ বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার নিজ দপ্তরে প্রধান নির্বাচন কমিশনার বলেন, জাতীয় নির্বাচনের জন্য প্রথম দিন থেকেই কাজ শুরু হয়েছে। নির্বাচনের জন্য যেসব প্রস্তুতির প্রয়োজন সবই রয়েছে কমিশনের। একটা ন্যাশনাল ইলেকশন সুন্দরভাবে ডেলিভার করার জন্য যা যা প্রস্তুতি দরকার আমরা ওয়ার ফুটিং এগিয়ে নিচ্ছি। এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে যে মাননীয় প্রধান উপদেষ্টা গতকালকে যে ভাষণ দিয়েছেন, উনি যে ইন্ডিকেশনস দিয়েছেন, আমরা ফুললি অ্যালাইন্ড। ওনার যে বক্তব্য অনুযায়ী আমাদের যদি যে ধরনের কাজ করতে হবে আমরা এর জন্য সম্পূর্ণ প্রস্তুত। যখনই উনি চান এই বছরের শেষ দিয়ে করুন বা আগামী বছর প্রথম দিয়ে করুন, আমাদের তরফ থেকে আমরা সম্পূর্ণ প্রস্তুত। স্থানীয় সরকার নির্বাচন প্রশ্নে সিইসি বলেন, ইসি সংসদ নির্বাচনের কথাই ভাবছে। এই মুহূর্তে অন্য নির্বাচনের চিন্তা করছে না ইসি। সুষ্ঠু ভোটের জন্য প্রয়োজনে আইন পরিবর্তন করা হবে বলে জানান সিইসি। পত্রিকা খুললে দেখি যে আমাদের রাজনৈতিক দলগুলো তারা বলছেন যে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হোক। এই দাবি কিন্তু রাজনীতির মাঠে কিন্তু এটাই দাবি। এবং মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু ওনার বক্তব্যের মধ্যে ওই ইঙ্গিতই দিয়েছেন। উনি স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেন নাই। তো আমরাও প্রস্তুতি নিচ্ছি জাতীয় নির্বাচনের জন্য। সীমানা পুনর্নির্ধারণ প্রশ্নে সিইসি বলেন, এটি হবে ন্যায্যতার ভিত্তিতে। অতীতে সীমানা নির্ধারণের ক্ষেত্রে যদি কোনো অনিয়ম হয় ইসি তা দেখবে বলে জানান সিইসি। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী নির্বাচন অতীতের যে কোনো সময়ের চেয়ে কঠিন হবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোটে জিততে জনসমর্থন ধরে রাখতে হবে। মঙ্গলবার বিকালে জেলা ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি একথা বলেন। ৩১ দফা রাষ্ট্র সংস্কার নিয়ে বিভাগীয় কর্মশালা শেষে এবার জেলা পর্যায়ের কর্মশালা শুরু করেছে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটি। মঙ্গলবার একসঙ্গে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার নেতাকর্মীদের জন্য কর্মশালার আয়োজন করা হয়। দিনব্যাপী কর্মশালায় বিকেলে লন্ডন থেকে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে চক্রান্ত শুরু হয়েছে। বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের ভিতরে অনেক এজেন্ট ঢুকিয়ে দিয়েছে। এইগুলা ব্যাপারেও আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে সহকর্মীবৃন্দ। সেই জন্যই আমি বলেছি, আপনারা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা প্রত্যেকে একজন নেতা হিসাবে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। প্রতিপক্ষ দুর্বল বলে আগামী নির্বাচন বিএনপির জন্য সহজ হবে এমন মনোভাবের ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক করেন তারেক রহমান। এই নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের থেকে অনেক 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 কঠিন হবে, অনেক কঠিন হবে। কাজে নিজেদেরকে সেইভাবে সহকর্মীবৃন্দ প্রস্তুত করুন, নিজেদেরকে সেভাবে প্রস্তুত করুন যে আগামীর যে কঠিন নির্বাচন সেটি জনগণের সমর্থন নেই, সেই নির্বাচনের পুল ছাড়া যাতে আমরা পার হতে পারি। দলের ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেভাবে প্রস্তুত করুন যে আগামীর যে কঠিন নির্বাচন। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সবকিছু ঠিক থাকলে 2026 সালের 30 জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে একথা জানানো হয়। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, সংস্কার ও নির্বাচন আয়োজন নিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার। জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞ চালানো কাউকে ছাড় দেওয়া হবে না উল্লেখ করে প্রেস সচিব বলেন, সবাইকে আইনের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর। এ সময় শিক্ষার উন্নয়নে নানা পদক্ষেপের বিষয়েও জানান প্রেস সচিব। বলেন, আওয়ামী লীগ আমলে শিক্ষা খাতে বাজেট না বাড়িয়ে অপ্রয়োজনীয় খাতে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে। এর প্রভাব পড়েছে উচ্চশিক্ষায়। খুব স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে, ঠিক না? যদি মানে কম রিফর্ম হয় সেক্ষেত্রে মানে আপনি দেখেছেন যে ডিসেম্বরের মধ্যে হতে পারে। উনি একটা
একটা আলোকপাত করেছেন। আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন প্রকল্প থেকে 80,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ তাদের বিরুদ্ধে। যাচাই বাছাই শেষে মঙ্গলবার এই অনুসন্ধানের কাজ শুরু করে সংস্থাটি। 5 আগস্টের পট পরিবর্তনের পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শেখ হাসিনা পরিবারের দুর্নীতির বিষয়টি গণমাধ্যমে ঝড় তোলে। অভিযোগ ওঠে $500 কোটি বেশি বা 59,000 কোটি টাকা লোপাটের। শুরুতে এ বিষয়ে দুদক ছিল নিষ্ক্রিয়। পরে এক রিটের প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখতে আদেশ দেয় হাইকোর্ট। অবশেষে যাচাই বাছাই শেষে মঙ্গলবার অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের নামে প্রায় 59,000 কোটি টাকা লোপাটের অভিযোগও সাবেক প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা, তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার ছোট বোন শেখ রেহানা ও তার ছোট বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী ও অন্যান্যদের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগের বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক জানায় শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নয়, আরও বেশ কয়েকটি প্রকল্প সহ মোট 80,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে সংস্থাটি। শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ঢাকা ও অন্যান্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে 8টি বিভিন্ন প্রকল্পের আড়ালে 21,000 কোটি টাকা আত্মসাতের একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে দাখিল হয়েছে এবং সেই অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক জানায় জুমানা ইনভেস্টমেন্ট কোম্পানির মাধ্যমে বিভিন্ন দেশের অফশোর অ্যাকাউন্টে টাকা পাচার করতেন শেখ হাসিনা পরিবারের সদস্যরা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিভাবে দেশ ছাড়লেন 15 দিনের মধ্যে পুলিশকে ব্যাখ্যা দিতে বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে ওবায়দুল কাদেরের দেশে থাকার কথা সরকার জানত না বলে জানান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পালাবো না, কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। গত বছরের জানুয়ারি মাসে এভাবেই এক সমাবেশে বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওই বাড়িতে গিয়ে উঠবো। যদিও 5 আগস্ট সরকার পতনের পর থেকেই পলাতক তিনি। তার নামে হয়েছে হত্যা মামলা সহ কয়েক ডজন মামলা, রয়েছে গ্রেপ্তারি পরোয়ানাও। ওবায়দুল কাদের কোথায়, এ ব্যাপারে জাতীয় একটি পত্রিকায় খবর বের হয় মঙ্গলবার। তার সূত্র ধরে প্রশ্ন ওঠে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। প্রসিকিউশনের দাবি, আওয়ামী সরকার পদত্যাগের পরও অনেকদিন দেশে ছিলেন তিনি। তাহলে কিভাবে ওবায়দুল কাদের দেশ ছাড়ল, তা 2 সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে পুলিশ মহাপরিদর্শককে। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন, কেন তাকে গ্রেপ্তার করা হয়নি, বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন, এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সেটা 15 দিনের মধ্যে যাতে এই ব্যাখ্যা দেওয়া হয় সেটা জানানোর জন্য আদালত নির্দেশ দিয়েছে। এদিকে ওবায়দুল কাদের 3 মাস দেশে লুকিয়েছিলেন, এই খবর জানত না অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা। তার অবস্থান জানা থাকলে তাকে গ্রেপ্তার করা হতো বলেও জানান তিনি। কোন থেকে জানলো যে 3 মাস বাংলাদেশে লুকিয়েছিল, আমরা তো জানি না। আমরা যদি তার জানতাম আমরা অবশ্যই ধরে ফেলতাম। যদি এর আগে ওই খবরটা ওনারা আমাদের দিতে পারতো যে উনি ওই জায়গায় লুকিয়ে আছে, আমরা অবশ্যই তাকে ধরে ফেলতাম। দেশে ছিলেন এটা সরকার জানতো না। যদি জানতো সাথে সাথে সে অ্যারেস্ট হয়ে যেত যদি তার লোকেশন জানা যেত। ঢাকা বিভাগীয় আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, হত্যা মামলার কোনো আসামির তথ্য পেলেই তাকে গ্রেপ্তার করা হবে। দেশের বাইরে থাকলে সাহায্য নেওয়া হবে ইন্টারপোলের। এটা নিয়ে কিন্তু আজকে অনেকবার আলাপ হয়েছে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের বিজয় দিবসকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টের প্রতিক্রিয়া জানাবে ঢাকা। মঙ্গলবার মন্ত্রণালয়ে একথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। অন্যদিকে নৌ উপদেষ্টা বলেছেন, বাংলাদেশের বিজয় দিবসকে ভারত কিভাবে দেখছে সেটি গুরুত্বপূর্ণ নয়, কারণ গোটা বিশ্বের কাছেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বীকৃত। 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একে 1971 সালের ভারতের ঐতিহাসিক বিজয় হিসেবে বর্ণনা করেন।
এরপরে এ নিয়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। ফেসবুকেই প্রতিবাদ জানান আইন উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্রনেতারা। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকরা জানতে চান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হবে কিনা। এ সময় উপদেষ্টা জানান এই ইস্যুতে নিজের মতো করেই পদক্ষেপ নেবে ঢাকা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাই নেম আমাকে অভিনন্দন জানিয়েছেন এই বিজয় দিবস উপলক্ষে। উনি তার মতো করে একটা জিনিস বলেছেন, আমরা আমাদের মতো করে বলবো। এদিকে সিলেটে এক অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীর পোস্টের সমালোচনা করে নৌ উপদেষ্টা বলেন, যুদ্ধের সময় এদেশের মানুষের প্রাণ গেছে, মা বোনদের ওপর নির্যাতন হয়েছে। বিশ্ব ইতিহাসে ৭১ বাংলাদেশের স্বাধিকারের মুক্তিযুদ্ধ হিসেবেই স্বীকৃত। ভারত কিভাবে সেটা দেখে গুরুত্বপূর্ণ নয়। আমাদের যুদ্ধটি আমরা শুরু করেছিলাম, আমাদের যুদ্ধটি আমরা সমাপ্ত করেছি। সেখানে সাহায্য সহযোগিতা ডেফিনেটলি ভারতের ছিল, এতে তো কোনো সন্দেহ নেই। আমরা সেটাও স্মরণ করি এবং সবসময় স্মরণ রাখবো। এখন ওটা যদি ওনারা অন্যভাবে ইতিহাসে দেখেন সেটা ওনাদের ব্যাপার। আমরা আমাদের ইতিহাসে মনে করি আমাদের এই মুক্তিযুদ্ধ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ঘটনা যা ঘটেছে বিশ্ব ইতিহাসে। আগরতলার বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদ জানাতে ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি কর্মকর্তাদের পরীক্ষার মাধ্যমে পদোন্নতি দেয়া হবে। উপসচিব ও যুগ্ম সচিবদের পরীক্ষা হবে ১০০ নম্বরের। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী জানান, প্রতিবেদনে এসব সুপারিশ করা হবে। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান, স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডারকে আলাদা করার প্রস্তাব দেয়া হবে। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে এসব তথ্য দেয়া হয়। দক্ষ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক জনপ্রশাসন গড়ে তুলতে ৩ অক্টোবর গঠন করা হয় সংস্কার কমিশন। এ নিয়ে সাংবাদিকদের প্রত্যাশা জানতে মঙ্গলবার মত বিনিময় করেন কমিশনের প্রধান ও সদস্য সচিব। স্যার ডাকা আমি মনে করি বিদেশে প্রেসিডেন্টকেও স্যার ডাকে না, ভাইস চ্যান্সেলরকেও স্যার ডাকে না, বাই নেম ডাকে। আমাদের দেশে তো নেমের কালচার নাই, আমরা ভাই তো ডাকতেই পারি। পরে কমিশনের প্রধান বলেন, পরীক্ষা ছাড়া সরকারি কর্মকর্তারা পদোন্নতি পাবেন না। পাবলিক সার্ভিস কমিশন এ পরীক্ষা নেবে। ১০০ নম্বরের মধ্যে কমপক্ষে ৭০ পেতে হবে। প্রতিবেদনে এসব সুপারিশ থাকবে। ডেপুটি সেক্রেটারি লেভেলে পরীক্ষা হবে, সেখানে সবাই পরীক্ষা দিতে পারবে এবং পরীক্ষা দিয়ে কেউ যদি, আমি বললাম তো যে একজন যদি ইনকাম সেক্রেটারির তালিকায় সে ১ নম্বরই থাকবে, এইটাই আমরা রিকমেন্ড করেছি। পার্সেন্টেজও আগে যেটা ছিল ৬৫-৩৫, এটা থাকবে না, এখন ৫০-৫০ হয়ে যাবে। জুডিশিয়াল সার্ভিস কমিশন আলাদা হয়েছে, ঠিক এরকম আমরা স্বাস্থ্য কমিশনকে আলাদা করার পরামর্শ দিয়েছি এবং শিক্ষা ক্যাডারকে আলাদা পরামর্শ করে দিয়েছি। এতে একটা বিরাট সেগমেন্টেশন এটা হয়ে যাবে। প্রশাসনে দলীয়করণ ঠেকানোর সুপারিশ থাকবে বলেও জানান কমিশন প্রধান। সরকারি চাকুরি সহ সব ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন তুলে দেয়া হবে বলেও জানান তিনি। ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেবে কমিশন। তথ্য অধিকার আইনের অধীনে আপনার একজন চিফ ইনফরমেশন কি অফিসার সামথিং ঢাকায়, কমিশনার ঢাকায় বসে থাকতেন, আর কোথাও কোনো লোক নেই। আমরা এটা ডেফিনেটলি রিকমেন্ড করব যে এটা প্রত্যেক ডিস্ট্রিক্টে একজন অফিসার থাকতে হবে। ব্রিফিংয়ে কমিশনের সদস্য সচিব আরও জানান, ফরিদপুর ও কুমিল্লাকে বিভাগ করার সুপারিশ করা হচ্ছে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রথম থেকে নবম শ্রেণীর স্কুলে ভর্তিতে এবার সুযোগ পেয়েছে ৩,০৬,০৮৮ জন, আর অপেক্ষমান তালিকায় আছে ৩,০৬,৭০৩ জন। মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কেন্দ্রীয় লটারির এই ফল প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ডিসেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এবার প্রথম থেকে নবম শ্রেণীতে স্কুলে ভর্তিতে ৯,৮৩,৫৩৯টি আবেদন পড়ে। আসন রয়েছে ১১,১৬,৩৮৯টি। মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় সরকারি বেসরকারি স্কুলের ডিজিটাল লটারি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কেন্দ্রীয় তত্ত্বাবধানে হওয়া লটারিতে প্রথম ধাপে সরকারি স্কুলে সুযোগ পেয়েছে ৯৮,২০৫ জন, আর বেসরকারি স্কুলে ২,০৭,৮৮৩ জন। শিক্ষা ব্যবস্থা এমন যাতে করে ক্রিয়েটিভিটি ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া হয় এবং এটা সর্বনাশ করে দেওয়া হয়, চিরকালের জন্য তাদেরকে পঙ্গু করে দেওয়া হয়। তারা করে কি, তারা
ওই কোষে মুখস্থ করে যে পরীক্ষায় উদ্গ্রহণ করে। ডিসেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ হবে। চলতি বছর যেসব প্রতিষ্ঠান অনলাইন ভর্তি কার্যক্রমে আসেননি আগামী বছর তাদের আসতে হবে বলছে শিক্ষা মন্ত্রণালয়। গার্ডিয়ানরা তাদেরকে নিয়ে বিভিন্ন কোচিং সেন্টারে যেভাবে ছুটোছুটি করতে হতো, যে মেধাভিত্তিক ভর্তির ক্ষেত্রে তাদের আসনটা নিশ্চিত করার জন্য সেটার একটা উপশম হয়েছে। এদিকে কেন্দ্রীয়ভাবে ডিজিটাল লটারি হওয়াতে তদবির ভর্তি বাণিজ্য বন্ধ হয়েছে বলছে স্কুল কর্তৃপক্ষ। যারা ভর্তি যোগ্য তারা ভর্তি হতে পারছে, এখানে সম্পদাও চলে এসছে, এবং যেটা হচ্ছে আমাদের যে অভিভাবকদের চাপ এবং আনুষঙ্গিক যে চাপ সেটা কমে আসবে। খুদে শিক্ষার্থীরা খুশি স্কুলে যাওয়ার সুযোগে, আর অভিভাবকরা বলছে অতিরিক্ত ফি নেওয়া ঠেকাতে শিক্ষা মন্ত্রণালয়কে নজরদারি করতে হবে। আমি নতুন বছরে স্কুলে যাব, আমি খুব খুশি। আমি স্কুলে যাব, আমার অনেক খুশি। ডিজিটাল লটারি যেহেতু চালু হয়েছে, তো আমার মনে হলো এটা খুব স্বচ্ছ হবে। কোনো প্রতিষ্ঠান অতিরিক্ত ফি নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিলে হাঁস পালন করে স্বাবলম্বী হচ্ছেন নড়াইলের অনেক খামারি ও বেকার যুবক। প্রাকৃতিক পরিবেশে খরচ কম হওয়ায় অনেকেই ঝুঁকছেন হাঁসের খামারে। 6 মাস হাঁস পালন করে ডিম ও মাংস থেকে আয় হচ্ছে 1 থেকে 3 লাখ টাকা পর্যন্ত। হাঁস পালন, ডিম উৎপাদনে খামারিদের প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতা করছে জেলা প্রাণী সম্পদ অফিস। নড়াইল সদর উপজেলার শোলপুর বিল, ইছামতি, কলরা, পাটেশ্বরী সহ লোহাগড়া ও কালিয়া উপজেলার 10 থেকে 12টি বিলে গড়ে উঠেছে হাঁসের খামার। আশেপাশের 5 শতাধিক খামারি বর্ষা মৌসুমে অস্থায়ী খামারে হাঁস পালন ও ডিম উৎপাদন করছেন। হাঁস পালন করে অনেকের পরিবারে এসেছে সচ্ছলতা। বর্ষা মৌসুমে বিলের পানিতে প্রাকৃতিক খাবার খেয়ে বেড়ে ওঠায় লাভবান হচ্ছেন খামারিরা। সর্বপ্রথম 4-5 জনে খামার করতাম, করার পরে আমাকে লাভ দেখে আমাকে বর্তমানে এই জায়গা বহুত জনে এখন করে। বিলকলি যে লোকগুলো আছে ম্যাক্সিমাম লোক এখানে হাঁস পোষে, এবং প্রত্যেক বাড়ি 100 হাঁস থেকে শুরু করে 1000 পর্যন্ত হাঁস আছে। প্রতিটি খামারে 200 থেকে 1000 পর্যন্ত হাঁস রয়েছে। 4 থেকে 5 মাসে 2 থেকে 3 লাখ টাকা পর্যন্ত আয় করা যায় বলে জানিয়েছেন খামারিরা। 2019 সাল থেকে হাঁস পালন করা শুরু করছি 200 হাঁস থেকে। এখন আমার খামারে 500 হাঁস আছে। সরকার একটু ডানি ভাই খাবারের দিক দিয়ে আমাকে একটু লক্ষ্য দিত, আমরা আরও আগের দিকে আগতি পারতাম। হাঁস পালন করে কর্মসংস্থানের পাশাপাশি মাংস ও ডিম উৎপাদনে প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতা করার কথা জানিয়েছে জেলা প্রাণী সম্পদ অফিস। একটি খামারে গড়ে প্রায় 500 হাঁস পালন। এই খামার থেকে তারা প্রতি মাসে প্রায় 1.5 লক্ষ টাকা আয় করেন। জেলা প্রাণী সম্পদ অফিস যারা সব হাঁস পালন করেন আগ্রহী যুবকদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকে, কারিগরি সহায়তা দিয়ে থাকে। এছাড়া সরকার নির্ধারিত মূল্যে আমরা এখান থেকে তাদের ভ্যাকসিন সরবরাহ দিয়ে থাকি, যাতে কোনো বড় ধরনের রোগ এই হাঁসের না হয়। প্রতি বছর জেলায় যে পরিমাণ ডিম উৎপাদন হয় তার আনুমানিক বাজার মূল্য 25 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এর সাথে শেষ করছে আজকের বিরোধীন রাত 9টায় বাংলাদেশ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।